শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আমাদের প্রতিদিনকার আয়োজন আজকের খবর অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে কনক সরোয়ার নিউজের প্রতিদিনকার এই আয়োজনে আমরা বাংলাদেশের যে পত্রিকাগুলো আগামীকাল সকালে আপনাদের হাতে যে পৌঁছবে সেই পত্রিকাগুলোর উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে আলোচনা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে যেসব বাঙালিরা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আমরা জানাতে চাই বাংলাদেশের সর্বশেষ আপডেট। তো দর্শক, আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ, রাজনৈতিক বিশ্লেষক, সাবেক কূটনীতিক জনাব সাকিব আলী। সাকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই কেমন আছেন? আমি অসুস্থ শুনছিলাম কিছুটা। আমি ভালো হয়েছি, কারণ আমাদের ঢাকাতে একটা বেশ ফ্লু এর মতো চলছিল, তো আমি ভালো হয়ে গেছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সাথে যোগ দিতে পারে খুব আনন্দিত। না, সুস্থ থাকেন এটাই কামনা করি। দর্শক, আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে আপনারা মতামতে করতে পারেন। আপনাদের যে মন্তব্যের যে জায়গাটা কমেন্টসে আপনারা যদি প্রশ্ন করেন আমরা সেই প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। এবং আগামীতে আমরা একটি পরিকল্পনা করছি, এই অনুষ্ঠানের অর্ধেক সময় পরে সরাসরি আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানের সামনে যুক্ত করার একটি পরিকল্পনা নিয়েছি। আশা করি 1 তারিখ থেকে সেটি আমরা করার চেষ্টা করব। তো সাকিব ভাই, আমরা প্রথমেই যথারীতি আজকের কিছু পত্রিকা শিরোনাম দেখে নিই। তো আমরা শিরোনাম যেটি দিয়েছি, কোন পথে বাংলাদেশ, আপনি দেখছেন যে ইডেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে তাদের আওয়ামী লীগের নেত্রী যারা আছেন তারা বাধ্য করছেন নেতা এমপি মন্ত্রীদের কাছে রাতের বেলায় যে তাদের মনোরঞ্জনের জন্য। একটি ভয়ঙ্কর অভিযোগ। বাংলাদেশের মতো একটা দেশে এরকম একটি ঐতিহ্যবাহী কলেজে কিভাবে সম্ভব? সরকারি কলেজ এবং রাজনীতির মাঠ উত্তপ্ত, পুলিশ খুবই সহিংস, আর পুলিশের চেয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আরো বেশি সহিংস। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা কয়েকটি পত্রিকার শিরোনাম দেখে আসতে চাই। প্রথমেই আমরা যদি মানব জমিন দিয়ে শুরু করি, মানব জমিনের প্রধান শিরোনাম বিশ্ব ব্যাংকের রিপোর্ট, বাংলাদেশের প্রবৃদ্ধি ধরে রাখতে 3 বাধা। 3টি বাধার বিষয়ে তারা বলছেন। প্রবৃদ্ধি ধরে রাখার জন্য তারা বলছেন যে শক্তিশালী বাণিজ্য প্রতিযোগিতার অভাব, একটি দুর্বল ও অরক্ষিত আর্থিক খাত এবং ভারসাম্যহীন ও অপরিকল্পিত নগরায়ন, এই 3টি বাংলাদেশের প্রবৃদ্ধি ধরে রাখতে বাধার সৃষ্টি করছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তিনি গতকাল মেক দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। গভর্নেন্স স্টাডিজ এর সিজিএস এর আয়োজিত এই অনুষ্ঠান, এবং সেখানে তিনি বলেছেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এবং এই ভদ্রলোক বাংলাদেশে যোগ দেওয়ার পর থেকে কিন্তু নির্বাচন নিয়ে একই রকম কথা বলছেন, একই রকমের গুরুত্ব দিয়ে যাচ্ছেন। বিএনপি নেতা দুদু বলেছেন দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে। বিএনপি হাঁটু ভাঙা দল হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন তার পাল্টা জবাব হিসেবে মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে। এবং রাজধানীতে বেড়েছে ছিনতাই, 68টি স্পটে বসছে সিসি ক্যামেরা। এবং সাকিব ভাই, আপনি দেখেন যে ছিনতাই বেড়েছে, এই জন্য পুলিশ তৎপর হচ্ছে, ধান্দা হচ্ছে যে 68টা ক্যামেরা লাগাবো, ওইখান থেকে আবার কমিশন খাবো, মানে ওদিকে যাচ্ছে। মানে যখন সিসি ক্যামেরা ছিল না, যখন এই প্রযুক্তি ছিল না, তখন কি করছে পুলিশ? পুলিশের ট্রেনিং তো তখনকার, সিসি ক্যামেরা ভিত্তিক ট্রেনিং তো না। আমরা আজকে পত্রিকার খবর দেখে আমরা আলোচনায় আসছি। ফানি সব গেম আর কি আমাদের বাংলাদেশে। ডেইলি স্টার বাংলা যদি আমরা একটু দেখি, ডেইলি স্টার বাংলায় দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা করছে ডিএমপি। অর্থাৎ ডিএমপির কাছে অলরেডি তথ্য চলে গেছে ডিএমপি জঙ্গি হামলাই হবে। দুঃখিত, আচ্ছা
একটু টেকনিক্যাল সমস্যা, আমি আবার একটু যাই। পাশাপাশি তারা বলছেন ডেইলি স্টার অসম্ভব ভালো একটি কাজ করেছেন, গুম থেকে মুক্তি পাওয়া মানুষ কেন নিজেকে লুকিয়ে রাখেন, এরকম একটি তথ্য ডকুমেন্টারি তারা ছেড়েছেন গত 2-3 দিন আগে। পাশাপাশি নির্বাচন কমিশনার বলেছেন জাতীয় নির্বাচনের চমক আছে, তিনি রংপুরে সফর করতে যে কথাটি বলেছেন। পাশাপাশি আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান, কারণ তিনি তত্ত্বাবধায়ক সরকারটাকে এখন ভূত হিসাবে দেখছেন। কি মনে করেন আপনি, আপনার কাছে জানতে চাইবো। পাশাপাশি আমি দর্শকদেরকে বলবো ডেইলি স্টারের একটি ভিডিও, যে ভিডিওটি গুম নিয়ে ডেইলি স্টার তৈরি করেছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আপনাদের ভালো লাগবে আশা করি। এটি আপনারা ডেইলি স্টারের ওয়েবসাইটে পাবেন, তাদের ইউটিউবেও পাবেন। আমার মনে হয় যে আপনারা দেখে নেবেন, অনেক 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 সাহসী একটি কাজ। তো সাকিব ভাই, সবকিছু মিলিয়ে কি মনে করেন কোন পথে বাংলাদেশ? আমরা যদি ইডেন কলেজ বা পরবর্তী বিষয়গুলো ধরি, আপনি কি মনে করেন? আসলে আপনি যে ইডেন কলেজের কথা বললেন, অথবা আপনি যে পুলিশের ছাত্রলীগের যে ভূমিকার কথা বললেন, আপনার প্রত্যেকটা বিষয়ই আসলে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। এর সাথে আপনি আবার প্রবৃদ্ধির কথা বললেন, এগুলোর সাথেও সম্পর্কযুক্ত আসলে। এবং তার মূলে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে যে আপনি তো আমেরিকায় আছেন, আমেরিকায় এখন আমার কাছে এই জিনিসটা আজকে আমার মনে হয় বলাটা ভালো, একই কথা তো বারবার বলতে ইচ্ছা করে না। আমেরিকায় আপনারা এখন যাদের সাথে কথা বলেন, আপনি কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, তো আমি যেটা বলতে চাই যে উনাদের এখন সবচেয়ে ভয় হচ্ছে যে গণতন্ত্র বোধহয় আমেরিকায় থাকবে না। তো গণতন্ত্র যে আমেরিকায় থাকবে না সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে যে ট্রাম্প সাহেব মনে করেন যে উনি হচ্ছেন রাজা, উনি যতদিন বেঁচে থাকবেন উনি আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন, উনার জন্য কোনো আইন প্রযোজ্য না। উনি কয়েকদিন আগে আপনি জানেন যে কতগুলো অতি গোপনীয় নথি একেবারে নিজের কাগজের মতো করে নিয়ে চলে গেছেন, হ্যাঁ, এবং উনি এটা কেয়ারও করেন না, উনি মনেই করেন যে উনি আইনের ঊর্ধ্বে। উনার ছেলে মেয়েরা উনি মনে করেন যে তারা হচ্ছে গিয়ে ওই দেশের রাজকুমার এবং রাজকুমারী, এবং উনার ওখানে উনি বলে দেন যে উনি ভোটে হারলে ওই ভোট উনি মানেন না, একমাত্র যেই ভোট জিতেন সেই ভোটটাই হচ্ছে সঠিক ভোট, আর উনি হারলে এটা সঠিক ভোট নয়। এখন আপনি বলেন, এবং উনার একটা বিরাট এক দল লোক আছে যে যারা উনি যা বলেন তাই শুনেন। এই জন্যই তো আজকে আমেরিকার অধিকাংশ লোক, সংখ্যাগরিষ্ঠ লোক বলছে যে তারা বলছে যে গণতন্ত্র আজকে একটা বিরাট হুমকির মুখে পড়েছে। তাই তো আমরা কয়েকদিন পরে নভেম্বরে ইলেকশনে যাচ্ছি, সেই ইলেকশনে ঠিকমতো ভাবে ভোট গণনা করা হবে কিনা এটা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত। যদিও তাদের বিচার বিভাগ এখন পর্যন্ত ভোটের পক্ষে, নির্বাচনের পক্ষে এখন পর্যন্ত একটা মানে কঠোর ভূমিকা রেখেছে। তাই তো এই হচ্ছে অবস্থা। একটা বিষয় যোগ করতে চাই, ধরেন গত নির্বাচনে, গত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আমরা যেটি দেখলাম যে ওয়াশিংটন পোস্ট একদম ট্রাম্পের টেলিফোন সংলাপ ফাঁস করে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তিনি পেনসিলভেনিয়ার যিনি নির্বাচন প্রধান আছেন, গভর্নর আছেন, তাকে ফোন করে বলছেন যে তুমি আমাকে এত ভোট বেশি দেখাই দাও। আমলাতন্ত্র কিন্তু গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি অনুগত, তারা এটি সমন্বিত রাখবেই। এবং প্রশাসনের আপনি যদি বলেন যে 99% কিন্তু সংবিধান এবং আইনের প্রতি অনুগত, যার কারণে কিন্তু ট্রাম্প সাহেব সুবিধা করতে পারেন নাই, গণতন্ত্র পারেন নাই, সবকিছু। তো এই জায়গা তো আর বাংলাদেশের না, আপনি যদি বলেন। এখন আমি বলছি যে প্রথমে এখানে তাহলে ট্রাম্প সাহেবের যা যা বলছেন, উনি রাজা, উনার ছেলে মেয়েরা হচ্ছে রাজকুমার রাজকুমারী, উনি খালি যে ইলেকশনে জিতবেন সেটাই সঠিক, অন্য কোনো ইলেকশন সঠিক না, উনি যা বলবেন সেটাই মানবে একটা গোষ্ঠী। এইটা যদি দেখেন তাহলে তার সাথে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তফাৎটা কোথায়?
আমি তো কোনো তফাৎ দেখি না। উনি মনে করেন এই দেশের উনি খালি যখন ইলেক্টেড হবেন তখনই সঠিক। সুতরাং এখন এর সাথে আমরা আরো যোগ করি যে একটা দল যখন 12 বছর ধরে একটা দেশে আছে এবং এই দলটা আসলে যদি আপনি কোনো আদর্শ বলেন, আদর্শ হচ্ছে যে কোনো ভাবে ক্ষমতায় থাকা, এবং সেটাই তারা করেছে। এবং সেখানে করতে যে তারা যেটা করেছে, মানুষকে তারা পণ্য করেছে, তারা এখানে দুর্নীতি করেছে এবং করে এটাকে একটা বিশাল ব্যবসায় রূপান্তরিত করেছে। এই ব্যবসা উপরে যেমন আছে, আপনার যেমন বিদ্যুৎ সাপ্লাই আপনি দেখেছেন সামিট গ্রুপের সাথে যেরকম হয়, যেমন সালমান এফ রহমানের সাথে হয়, যার জন্য আমাদের আর্থিক খাত ধ্বংস হয়ে যায়, যার জন্য আমাদের রাষ্ট্রীয় খাত ধ্বংস হয়ে যায়, যার জন্য আমাদের ব্যাংকগুলো ধ্বংস হয়ে যায়, যার জন্য আমাদের আপনি দেখেন আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা কর্পোরেশনের অবস্থা চরম খারাপ। ঠিক সেইটারই কিন্তু একটা অতি তৃণমূল পর্যায়ে আপনি দেখতে পাইলেন ইডেন কলেজে কিভাবে মেয়েদেরকেও পণ্য করা হয়। সুতরাং পণ্য করার জিনিসটা একেবারে উপর থেকে নিচে পর্যন্ত চলছে, প্রত্যেকটা জিনিসকে ব্যবসায় রূপান্তরিত করা চলছে। ইডেন কলেজে আপনি বলছেন, আমি কি মনে করি বাংলাদেশে কি আর অন্য কোন, আপনি যে পাপিয়া বলে একটা মেয়ের কথা ছিল না, নরসিংদীর থেকে একজন কোন নেত্রী কোথেকে উঠে এসেনি, ওয়েস্টিনের মতো জায়গায় আমি শুনেছি, এটা আমি খবর থেকে বলছি, যে ওখানে নাকি তিনি বিশাল কি বলবো সেক্স ইয়ে চালাতেন, নেটওয়ার্ক ওখানে চালাতেন। তো আপনি কি মনে করছেন যে এটা খালি ইডেন কলেজেই হচ্ছে? এটা তো নানান জায়গায় হচ্ছে, আমি শিওর এটা নানান জায়গায় হচ্ছে। এবং এটা হচ্ছে যে এই যে স্বৈরতন্ত্র আমাদের দেশে চলছে বর্তমানে, হ্যাঁ, এখানে কিন্তু মানুষের ভালোত্ব শেষ হয়ে গেছে। আপনি দেখেন আমাদের দেশের পুলিশ অফিসারদের মধ্যে যে কতজন ড্রাগ এডিক্ট, আমাদের এখানে পুলিশ অফিসারদের মধ্যে যে কতজন এই অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে নিজেদের জীবনে মানবিকতা একেবারে চলে যেয়ে তাদের পক্ষে মদ খাওয়া ছাড়া, ড্রাগস করা ছাড়া এবং মহিলা বিষয়ক এই বিনোদন ছাড়া তাদের জীবনে তাদের বাঁচতে পারছে না, বিকজ এত নির্যাতন এবং নিপীড়ন এই দেশে পুলিশকে দিয়ে এবং অন্যান্যদেরকে দিয়ে করানো হয়। আমি এই নিপীড়নের এই যে মরাল ডিকে, যেটা আমি মানে ইংরেজিতে যেটা বাংলারই মানে বাংলায় বলতে পারছি না, যে মরাল ডিকে, এই আদর্শগত আমরা একটা পাপের জগতে আছি। সেই পাপের জগতে আমরা আজকে ইডেন কলেজের কথা দেখছি। আপনি দেখেন এই যে আমি এক সময় বলি যে গুমগুলো হয়েছিল বিএনপির তৃণমূল পর্যায়ে, যে গুমগুলো হলো সেই গুমগুলো নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে না, কিন্তু এবং আমি ডেইলি স্টার ওটা দেখিনি, কিন্তু আজকাল আপনি দেখছেন যে গুমের ব্যাপারেও কিন্তু এক ধরনের কনফিউশন, বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যে সবাইকে আসলে গুম হয় না। আমরা তো দেখছি অনেক ছেলে চলে যায়, হ্যাঁ অনেক ছেলে চলে যায়, অনেক মেয়ে চলে যেতে পারে, সেটা হতেই পারে, সেটা অন্য জিনিস, কিন্তু গুম হওয়া হচ্ছে কি একেবারেই অন্য জিনিস। সুতরাং এখানে যেমন আমি মনে করি যে এই গুমের ব্যাপারে গুম হয়ে যাচ্ছে, এগুলো কেন হয়? যেমন ধরেন আমি যদি সত্যিকারের গুমগুলোর কথা চিন্তা করি, বিএনপি তৃণমূলে যে গুমগুলো হয়েছিল কেন হয়, আমরা কেন এত সহিংস হয়ে যাই? কারণ আমার কথা হচ্ছে ভাই, যে এটা আসলে একটা বড় ব্যবসা। এই ব্যবসায় বছরে প্রায় 50,000, 60,000, 70,000 কোটি টাকার প্রফিট হয়। সেই প্রফিট চালানোর মতো ব্যবসা করতে হলে যতটুকু সহিংসতা চালাতে হয় সেই সহিংসতা চলতে থাকে। বর্তমানে আর ওইভাবে গুম করা যাচ্ছে না নিষেধাজ্ঞার কারণে, কিন্তু এগুলো চলেছে এইভাবে। তো আপনি আমাকে যেহেতু অনেকগুলো বিষয়ে কথা বলতে বলেছেন, এর মধ্যে আপনি আরেকটা কথা বলেছেন প্রবৃদ্ধির কথা বলতে। আপনি যদি চান আমি প্রবৃদ্ধির ব্যাপারে বলতে পারি, মানে ওটা আবার আর্থিক বিষয়ে চলে যাবে। তবে ইতিমধ্যে আমরা রাজনৈতিক যে দুর্বৃত্তায়নের কথা আপনি বলেছেন বাংলাদেশ কোন পথে যাচ্ছে, এটার মেইন কথাই হচ্ছে যে এখানে সত্যি কথা হচ্ছে যে এখানে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট নাগরিক যারা, তারা আমাদের দেশ শাসন করে, এবং তারা আমাদের দেশ শাসন করার সময় এই দেশটাকে তাদের কোনো দায়িত্বের প্রতি, দায়িত্ব যে একটা পবিত্র ব্যাপার। আপনি যদি আমাকে একটা দায়িত্ব দেন, আপনি যদি আমাকে বলেন যে ভাই আমার বাচ্চাটাকে আপনি আজকে দেখে রেখেন, আমি একটু বাইরে যেতে হবে, এটা তো আমার একটা পবিত্র ব্যাপার, যে দায়িত্ব দিয়েছে। এই যে দায়িত্বের পবিত্রতা বলতে কিন্তু কোন চিন্তা ইনাদের নাই, এবং এইভাবেই দেশটাকে বিক্রি করা, ছিঁড়ে ভিড়ে ধ্বংস করে দেওয়া, কাউকে ভারতকে কিছু দিয়ে দেওয়া, চীনকে কিছু দিয়ে দেওয়া, পারলে
10টা দেশকে 10 ভাগে দিয়ে বাকিটা ওনাদের রুল করা, এই হচ্ছে ওনাদের চিন্তা ভাবনা। তো সেই জন্যই বাংলাদেশের ওনাদের মানে অধীনে বাংলাদেশের কোনো টেকসই উন্নয়ন সম্ভব না, এবং বাংলাদেশের মানুষের যে অত্যাচার চলছে, নিপীড়ন চলছে। আমাদের এখন কি চলছে বর্তমানে বাংলাদেশে, আমরা কি আছি, বাংলাদেশে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের ইনকামের অবস্থা অত্যন্ত খারাপ। তাদের ইনকাম বাড়ে নাই, বরং কমেছে। যা ছিল তার মধ্যে এখন মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি আপনার বেড়েছে, আমাদের জিনিসপত্রের দাম বেড়েছে ধরেন ডাবল। এখন খাবার দাবারের জিনিস এইরকম ভাবে দাম বেড়ে গেছে যে বাংলাদেশের মানুষের এখন অবস্থা অত্যন্ত অত্যন্ত খারাপ। লজ্জার জন্য মুখে হয়তো বলতে পারে না, কিন্তু তাদের প্রচন্ড অবস্থা খারাপ। ঠিক সেই নির্যাতন নিপীড়ন আমি দেখি না এই শেষ হবে যতদিন না এই চুরিতন্ত্র শেষ হবে এবং যতদিন না আমাদের দেশে আইনের শাসন হবে। বাংলাদেশে প্রবৃদ্ধি নিয়ে যে কথাগুলো বলছে, যেমন ধরেন আর্থিক খাত, যেমন বলছেন নগরায়ন, আরেকটা কি যেন বলেছে আমার ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু এগুলো প্রত্যেকটা এক একটা লক্ষণ ভাই। বাংলাদেশে যদি আইনের শাসন না থাকে তাহলে কিছুই হবে না। বাংলাদেশে যদি সত্যিকারের স্বাধীন বিচার বিভাগ না থাকে তাহলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে সুন্দর নগরায়ন করা সম্ভব? বাংলাদেশে কেউ মধ্যেই সুন্দর নগরায়ন হবে না, কারণ তখন কি করবে, ওই যে রিয়েল এস্টেট ডেভেলপার যারা আছে তারা আমাদের রাজুক জাতীয় সরকারি কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে করে নিবে। সুতরাং আমাদের দেশে কোনো কিছু হতে হলেই প্রথম আমাদের যেটা পূর্ব শর্ত সেটা হচ্ছে আমাদের স্বাধীন বিচার বিভাগ এবং আমাদের একেবারে সুষ্ঠু নির্বাচনের আইন। এই দুটো ছাড়া, এই দুটো পূর্ব শর্ত ছাড়া বাংলাদেশে কোনো সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না, এবং এর জন্য আমাদের প্রবৃদ্ধি কয়েকদিন পর আস্তে আস্তে নামতে থাকবে, সেটাই বললো এটি। এবং আপনি জানেন যে আমাদের ডলারের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে $160, 160 টাকা। তো এবং এটি কিন্তু সরকারি নির্দেশনা যতটুকু, তার চেয়ে বেশি হচ্ছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যিনি প্রধান আছেন সাম নজরুল ইসলাম, তিনি অর্ডার দিয়েছেন ব্যাংকগুলোকে, তার অথরিটি যেটি চেয়ারম্যান হিসেবে, যে তোমরা এত টাকার বেশি ডলার কিনবা না বা ইয়ে করবে না। একটা প্রতিদিন তো একটা সময় প্রতিদিন বাংলাদেশ ব্যাংক কিন্তু হিসেব করে পরের দিনের রেট নির্ধারণ করত। এখানে কিন্তু ভিতরে ভিতরে কি হচ্ছে আমরা কিন্তু জানি না, আরেকটা ভয়াবহ অবস্থা দিকে কিন্তু যাচ্ছে এইসব দুর্নীতিবাজ 2 নম্বর লোকদের পরামর্শে। তো আমি জি বলেন। আপনি একটা জিনিস মনে রাখেন, আমাদের মনে আছে আপনার যে আমাদের রিজার্ভ থেকে $100 মিলিয়ন চুরি হয়ে গেছিল, ফিলিপিন্সে গিয়েছিল, সেটা কি হইলো ভাই? আপনি তো সাংবাদিক, আমাকে কেউ বলেন কেউ কিছু হলো? বাংলাদেশ ব্যাংকের ভিতরে এই যে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নর সম্পর্কে অত্যন্ত মানে যারা কিছু জানে না তারাও জানে যে তাদের দুর্নীতি নিয়ে এই মানে খবরাখবর আছে, কিন্তু তাদেরকে কিচ্ছু করা হয় নাই। ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের যে কি ধরনের একটা আপনার আগে তো কি ছিল, বাংলাদেশ ব্যাংক হচ্ছে ওনাদের নিয়ন্ত্রক, সেখানে বাংলাদেশ ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের অন্তত এক শ্রেণীর কর্মকর্তা যেইভাবে ব্যাংকগুলোর সাথে আতাত বানছে, তাতে আমাদের আর্থিক খাতে দেখার মতো কেউ নাই। আমাদের আর্থিক খাত একেবারে এতিম বলতে পারে। সুতরাং এটা আমরা যতক্ষণ না বাইরে আছি, আমরা তো ভিতরের খবর জানিও না, এটার মধ্যে কি হচ্ছে আমরা জানি না। আপনি বলেন যে বাংলাদেশের এই যে ইয়ের কথা, রিজার্ভের কথা, বাংলাদেশে আসলে রিজার্ভ কত? আমার IMF এর অনুযায়ী যা বলছে তার থেকে কি 7 বিলিয়ন কম নাকি আরো কম? আমরা কিন্তু এগুলো সম্পর্কেও আমাদের আমরা জানি সবসময় ভাষা, কিন্তু আমরা কয়েকদিন কথা বলার পরে আমরা এটা ইয়ে করে ফেলি, মানে ভুলে যাই। আপনি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ ব্যাংকের একটা প্রচন্ড খারাপ একটা নজির সৃষ্টি করেছে এই সরকার। সেখানে যে এটা সৃষ্টি করেছে, আপনার মনে আছে যে আমার মনে নেই, প্রথমে আতিকুর রহমান সাহেব বোধহয় ছিলেন গভর্নর, উনি থাকার সময় আতিয়ার রহমান যখন ছিলেন, তারপরে বোধহয় উনি ছেড়ে চলে গেলেন যখন রিজার্ভের ওই যে চুরিটা হলো। তারপরে যিনি আসলেন, আমাদের এখানে 2 জন আসলেন হচ্ছে গিয়ে প্রাক্তন অর্থ সচিব, এবং তারা এসে এখানে আমি যতদূর জানি যে তারা এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চেতা কোন বাংলাদেশ ব্যাংকের কোন ভূমিকা রাখতে তারা সহায়তা করেন নাই। তারা ভিতরে কি বলেছেন আমি জানি না। বর্তমান যিনি গভর্নর, তিনি প্রথম দিন এসেই তিনি বোধহয় ঋণ যারা খেলাফি আছে তাদের পক্ষে
একটা মানে রিল্যাক্সেশন, রুল রিল্যাক্সেশন করলেন, রুল উনাদের হাতে দিলেন, উনাদের পক্ষে একটা বিধি চেঞ্জ করলেন। সুতরাং বাংলাদেশ